স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। জানাবো খবরের বিস্তারিত। ধানমন্ডি ৩২ নম্বরে প্রবেশ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, ধানমন্ডি ৩২ নম্বরে এই মুহূর্তে কি অবস্থা দেখছেন আপনি? আমি এই মুহূর্তে ধানমন্ডি ৩২-এ আছি। আপনারা জানেন যে গত শেখ হাসিনা ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুকে একটা ঘোষণা দিয়েছিলেন যে তারা আসলে সে আজকে ৯টায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। এর পরপরই কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা ঘোষণা দেয় তারা বুলডোজার মিছিল করবে ৩২ নম্বরের দিকে। তারই অংশ হিসেবে আসলে তারা ৩২ নম্বরে রাত ৮টার আগেই আসলে তারা প্রবেশ করেছে এবং ঠিক ৮টার কিছুক্ষণ পরেই তারা ৩২-এর গেট ভেঙে আসলে ভিতরে প্রবেশ করে এবং সেখানে আসলে ছাত্র জনতা আসলে ভাঙচুর শুরু করে। এর পাশাপাশি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছিল তারাও কিন্তু আসলে এখানে আসছেন। তারা বারবার বলছেন যে জুলাই গণঅভ্যুত্থানে যে সকল আহত এবং প্রচুর সংখ্যক যারা নিহত হয়েছিলেন তাদের বিষয়ে এখন পর্যন্ত আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাননি। তাদের আসলে রাজনীতি করারই কোনো অধিকার নেই। তারা এরই ফলশ্রুতিতে একটা মিছিল এখনো শাহবাগ থেকে আমরা জানতে পেরেছি তারা ধানমন্ডি ৩২ অভিমুখে আসছে এবং এখানে প্রচুর পরিমাণে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তাদের মুখেও আমরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জেনেছি। তারা বলেছেন যে ছাত্র জনতার যে উপর যে আওয়ামী লীগ সরকার যে হামলা চালিয়েছিল সেই হামলার বিচার এখনো হয়নি। পাশাপাশি তারা এরই মধ্যে আজকে আওয়ামী লীগের পতনের ৬ মাস পূর্ণ হয়েছে, এর মধ্যে সে নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠনের ফেসবুক পেজের মাধ্যমে যে বক্তব্য সে দেওয়ার ঘোষণা দিয়েছে সেটাতে আসলে ছাত্র জনতা খুশি উঠেছে। কারণ তারা বলছে তাদের শেখ হাসিনা সহ আওয়ামী লীগের ছাত্রলীগের নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির কোনো অধিকার নেই। সো তারা তো কোনো ধরনের ঘোষণা দিতে পারবেন না। পাশাপাশি এই সমস্ত ধরনের বক্তব্য কোনো গণমাধ্যমও যেন চালাতে না পারে সে বিষয়েও তারা সোচ্চার রয়েছেন। ছাত্র জনতা এখানে আমরা তাদের সাথেও কথা বলেছি। তারা বারবার করে বলেছেন যে বাংলার মাটিতে আর কোনো ফ্যাসিবাদ যেন জন্ম নিতে না পারে তার জন্য তারা সোচ্চার থাকবে। যতবার ফ্যাসিবাদ আসবে ততবার তারা সোচ্চার হবে। ছাত্র জনতা এক হয়ে সেটা মোকাবেলা করবে। সেটা আওয়ামী লীগ সহ যে কোনো দল যারাই হোক না কেন তাদের বিরুদ্ধে তারা সোচ্চার হবে। আমরা এখন পর্যন্ত দেখছি যে আসলে এখনো ভিতরে ছাত্র জনতা আছে, তারা সেখানে ভাঙচুর চালিয়েছে। ৩২-এর পাশাপাশি একটি ভবনেও আসলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং ধানমন্ডি রাস্তার যে ৩২ নম্বর যে সড়কটা সেই সড়কেও এখনো ছাত্র জনতার যারা ছিলেন তারা আসছেন, এখনো অনেকেই আসছেন। বিভিন্ন বয়সের ছাত্র জনতা থেকে শুরু করে একদম শিশু ছোট বয়স্ক থেকে শুরু করে বৃদ্ধ বয়সের যারা আছেন তারাও এখানে আমরা দেখেছি তারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। একজন শিক্ষার্থীর সাথে আমরা কথা হয়েছিল, সেও ছাত্র জনতায় অভ্যুত্থানে অংশ নিয়েছিল, সে আহত হয়েছিল। সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল থেকে আসলে সে এইখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা তার সাথে কথা বলেছি, সে গাজীপুর থেকে আসলে ৫ আগস্ট অংশ নিয়েছিল, তার একটা হাত কাটা গিয়েছে। আপনি এখনো দেখতে পাচ্ছেন যে ভিতরে কিন্তু প্রচুর ছাত্র জনতা আসলে তারা উপস্থিত রয়েছেন এবং তারা বিভিন্নভাবে আসলে ভাঙচুর চালানো হচ্ছে। এর মধ্যে বঙ্গবন্ধুর যে ভিতরে যে প্রতিকৃতি ছিল সেটাও ভেঙে ফেলা হয়েছে, পাশাপাশি যে গেটগুলো ছিল সেগুলো ভেঙে ফেলা হয়েছে। তারা আসলে বলছে যে এখানে দোসরদের কোনো অস্তিত্ব তারা রাখবেন না, কারণ এই বাংলার মাটিতে বারবার এই ১৫ বছর আওয়ামী লীগ সরকার যে অত্যাচার যে চালিয়েছেন, গুম করেছেন, হত্যা করেছেন, সেটার বিচার তারা যেমন দেখতে চান, পাশাপাশি এখান থেকে দোসরদের যে চিহ্ন ছিল সেটা তারা আসলে নিশ্চিহ্ন করে মুছে দিতে চান। আমরা দেখেছি ছাত্রদলও এখানে মিছিল নিয়ে এসেছেন, বিভিন্ন বয়সের লোকজন এসে মিছিলতে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, দিল্লি না ঢাকা, তার পাশাপাশি আরও বিভিন্ন স্লোগান তারা দিচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে পাশের একটা ভবনে আগুন ধরিয়ে দিয়েছিল কিছুক্ষণ আগে, আমরা সেই ছবি পাঠিয়ে দিয়েছিলাম। তবে আগুন এখন কিছুটা কমে গেছে। রাস্তাতেও আসলে বিভিন্ন লাখো হাজার হাজার জনতা এরই মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা জানতে পেরেছি আরও একটা মিছিল শাহবাগ থেকে রওনা দিয়েছে, তারাও হয়তো কিছুক্ষণের মধ্যে আসবেন এখন। তবে পরিস্থিতি এখন একটু শান্ত হয়েছে, কারণ অনেকক্ষণ ধরে আসলে ভাঙচুর চলেছে। আমরা আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, তারা কিন্তু বারবার বলেছেন যে শেখ হাসিনার আসলে রাজনীতি করার কোনো অধিকার বাংলাদেশের মাটিতে নেই। সে এই ৫ আগস্টের পর থেকে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে সে আসলে বিভিন্ন সময় বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, এখনো ছাত্র জনতার বিরুদ্ধে সে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এমন অভিযোগও কিন্তু করেছে এখানে আসা ছাত্র জনতার যারা আছে ছাত্র জনতা। এবং পাশাপাশি তারা এটাও বলেছে
দেশের মাটিতে তাকে ফিরিয়ে এনে যেন বিচার করা হয় সেটাও দাবি জানিয়েছেন। পাশাপাশি এটাও তারা বারবার করে বলেছেন যে শেখ হাসিনার কোনো বক্তব্য যেন প্রচার না হয়, গণমাধ্যম সহ কোনোভাবেই যেন বাংলাদেশে এর ছাত্র জনতার উদ্দেশ্যে ছাত্র জনতার উদ্দেশ্য হোক বা যেভাবেই হোক সেটা যেন প্রচার করা না হয়, এবং যারা এগুলো প্রচার করবে তারাও আসলে ছাত্র জনতা তাদেরকে আসলে দোষর আখ্যায়িত করবে, এমনটাই আমাদেরকে বলেছেন। এর আগে আসলে বুলডোজার মিছিলের একটা কথা ছিল, তবে এখনো পর্যন্ত কোনো বুলডোজার মিছিল আসে নাই, কোনো বুলডোজার আসে নাই। ছাত্র জনতা তারা আসলে যেভাবে পারছে তাদের এই কেউ কেউ ইট খুলে নিয়েছে, কেউ কেউ তাদের এই দেয়ালগুলো ভাঙচুর করেছে। আমরা এখন দেখছি যে 32 নম্বরের বাড়িতে এখনো বিক্ষুব্ধ ছাত্র জনতা উপস্থিত রয়েছেন। আর আজকের একটা বিষয় হচ্ছে 9টার দিকে আসলে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার কথা রয়েছে, তবে এই বিষয়ে তারা বারবার বলছে আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি, এবং 32-এর উদ্দেশ্যে এখনো অনেকেই আসলে রওনা হচ্ছেন এবং অনেকেই আসছেন, এবং ঠিক 8টার কিছুক্ষণ পরেই আসলে গেট ভাঙা হয়েছে, এবং বিভিন্ন জায়গায় এইসব যে গেটগুলো তারা ভেঙেছেন এবং যেই ইট পাটকেলগুলো ভেঙেছেন তারা ভিতর থেকে সেগুলো বাইরে নিয়ে আসছেন। পাশাপাশি এখানে প্রচুর কাচের যে জানালাগুলো ছিল, কাচের দরজাগুলো ছিল, সেগুলোও ভেঙে ফেলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু ছাত্র জনতা আমাদের 32 নম্বর আসলে 32-এর বাড়ি এবং সড়ক ঘিরে প্রচুর পরিমাণে আসলে ছাত্র জনতা রয়েছে। আমরা তাদের সাথেও বারবার করে কথা বলেছি, তারাও জানিয়েছেন যে এইখানে পুরো আসলে আজকে ছাত্র জনতা নিশ্চিন্ন করে যাবে। এর আগে আমরা দেখেছি হাসনাত আবদুল্লাহ একই একটা স্ট্যাটাস দিয়েছেন যে বাংলাদেশে আসলে এই আওয়ামী লীগ সরকারের বা কোনো অস্তিত্ব থাকবে না। আওয়ামী লীগের যে আওয়ামী লীগ ছিল যারা ছাত্র জনতার উপর নির্বিচারে হামলা চালিয়েছে, তাদের আসলে কোনো অস্তিত্ব তারা দেশের মাটিতে রাখবে না। এবং তারা কিছুক্ষণ পরপরই আসলে তারা স্লোগান দিচ্ছেন, বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। ছাত্র জনতাও এখনো স্লোগান দিচ্ছেন। আপনি দেখবেন যে বিভিন্ন পতাকাও তারা নিয়ে এসেছেন, এবং এখনো কিছু আগুনের আভা আমরা দেখতে পাচ্ছি। পাশের যে বিল্ডিংটা, সেই বিল্ডিংটাতে এখনো আসলে কিছু আগুনের আভা জ্বলছে। ছাদেও 32 নম্বরের যে বাড়ির যে ভবন, সেই ভবনের ছাদেও শিক্ষার্থী সহ ছাত্র জনতা আছে। 32-এর আশপাশেও ছাত্র জনতা আছে। আমরা এখানে একজন নিজের সাথে কথা বলবো, সে আমাদেরকে আসলে জানাবেন যে কেন আসলে এখানে এসেছিলেন। একটু বলবেন যে আজকে 32-এ কেন এসেছিলেন? এই 32 স্বৈরাচারের স্মৃতিচিহ্ন, শেখ হাসিনার পিতার স্মৃতিচিহ্ন, এই স্বৈরাচারের স্মৃতিচিহ্ন আমি সাধারণ মানুষ হিসেবে আমি চাই এটা গুড়িয়ে দেয়া হোক, এই স্মৃতিচিহ্ন না থাকুক। মুছে দেওয়া হবে, সে যেন এই সাহস না করে বাংলার মাটিতে আবার তাদের এই ফেসিবাদের রাজনীতি চালু করার জন্য। এবং এই সরকারের প্রতি দাবি জানাচ্ছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এই দেশ থেকে। আচ্ছা, আমরা শুনছিলাম যে এখন আপনি দেখতে পেয়েছেন এখানে যারা আসলে বলছে যে এরপরে যদি তারা এই দুঃসাহস দেখায় তাহলে তারা গোপালগঞ্জে যাবে, সেখানেও যে শেখ মুজিবের যে বাড়িটা আছে এবং গোপালগঞ্জে সেখানেও আসলে তারা রোড টু মার্চ কর্মসূচি দিতে পারে। এবং আমরা একটা জিনিস দেখেছি যে 5 আগস্ট পরবর্তী যে ছাত্র জনতার যে একাত্মতা ছিল সেটা আজকে আবার নতুন করে ফুটে উঠেছে দেশের বিরুদ্ধে। তারা বলছেন যে দেশের বিরুদ্ধে যখনই কোনো ষড়যন্ত্র হবে তখন তারা একসাথে এক হয়ে লড়বে। সেটা আমরা আজকেও দেখতে পেয়েছি যে আপনি দেখেন এখনো প্রচুর ছাত্র জনতার ঢল কিন্তু নেমেছে ধানমন্ডি 32-এর বাড়িতে। যেমনটা আমরা 5 আগস্ট দেখেছিলাম যে 5 আগস্ট পরবর্তী যখন আসলে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল, তারা কিন্তু এইখানে এসে বাড়ি এই 32-এর বাড়ি ভাঙচুর করেছিল। আজকে আবার ঠিক গতকালকে যে নিষিদ্ধ করেছে ছাত্র সংগঠনের ব্যানারে যে শেখ হাসিনা বক্তব্য দিতে চেয়েছিল, সেটার প্রতিবাদ স্বরূপ কিন্তু আসলে আমরা আজকেও দেখেছি যে 5 আগস্টের মতো এখানে বিপুল পরিমাণ ছাত্র জনতা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা আসলে ভাঙচুর চালাচ্ছেন। এবং আমরা দুপুরে দেখেছি হাসনাত আবদুল্লাহ একটা ব্রিফিংয়ে বলেছিলেন যে শেখ হাসিনা ও ছাত্রলীগ কিন্তু এই দেশে আর নেই, তারা আসলে বাংলাদেশের করাই। তাদের কোনো ভাষণ যদি এখানে কোনো গণমাধ্যম পরিচিত হয় তাহলে তারা সেখানেও প্রতিবাদ করবে। এবং
তারা এবং সে আরো বলেছেন হাসিনার চ্যাপ্টার আসলে ক্লোজ, এখানে আর তার কোনো তাকে আর আসলে তার বিষয়ে এখানে আর কোনো কথা হবে না তাদের সঙ্গে আমাদের। তারা বলছেন যে এই আওয়ামী লীগের সরকারের সাথে আসলে তাদের মত পার্থক্য রয়েছে, কিন্তু বিভাজন থাকবে, কিন্তু স্পষ্ট জায়গায় হাসিনা ও পুনর্বাসন কোনোভাবেই এদেশে যাতে এসে হতে দেবে না। তারই অংশ হিসেবে কিন্তু আসলে তারা এই 32 নম্বরে এসেছেন এবং এখানে তারা ভাঙচুর চালাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই এই 32-এর যে গেট এবং যে মোরালগুলো ছিল এবং যে গেটগুলো ছিল দুই পাশে কাঁটাতারের বেড়া দিয়ে, সেগুলো কাঁটাতারের বেড়াও কিন্তু তারা সরিয়ে ফেলেছে। গেটগুলো ভেঙে তারা সেখানে ভিতরে প্রবেশ করেছে এবং আশপাশে এর বাড়িগুলো আশপাশে তাদের 32-এর যে বাড়িটা ছিল সেখানেও কিন্তু তারা আগুন ধরিয়ে দিয়েছে। আমরা দেখেছি যে ইট পাটকেলগুলো আলাদা আলাদা করে খুলে ফেলছে, বিভিন্নভাবে তারা এই ভাঙচুরগুলো কিন্তু চালাচ্ছে। তাদের ক্ষোভের আসলে বহিঃপ্রকাশ তারা করছে। তারা বলছেন যে তাদের এটা ক্ষোভের বহিঃপ্রকাশ, কারণ এই দেশে শেখ হাসিনার পুনর্বাসন কোনোভাবেই আর সম্ভব না। এটা ছাত্র জনতা কখনো মেনে নিবে না। এটা যতবার তারা আসলে এই ছাত্র জনতার অভ্যুত্থানে যেভাবে তারা নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছিল, যেভাবে তারা ছাত্র জনতার উপর হামলা চালিয়েছিল, সেটা তারা কখনোই ভুলবে না। তাদের এই দুঃসহ স্মৃতি যতদিন থাকবে তারা আসলে ততদিন পর্যন্ত এই দেশে এই বাংলাদেশের মাটিতে শেখ হাসিনাকে পুনর্বাসন করতে দেবে না। আপনি দেখতে পাচ্ছেন যে এখনো বাংলাদেশের পতাকা নিয়েও কিন্তু কেউ এসেছেন। অনেকেই আমরা দেখেছি যে স্কেচ হাতে এসেছেন, কেউ খালি হাতে এসেছেন, কেউ বিভিন্নভাবে পতাকা নিয়ে এসেছেন, মাথায় পতাকা বেঁধে এসেছেন এবং এখনো পর্যন্ত আসলে বাইরে থেকে যে ছাত্র জনতার যে ঢল সেটা এখনো আসতে শুরু করেছেন। তবে এখনো আমাদের যে শাহবাগ থেকে যে মিছিলটি আসলে আসার কথা, মূল মিছিলটি, সেটা এখনো আসে নাই। এরই মধ্যে কিন্তু পুরো ধানমন্ডি 32-এর সড়ক আসলে কানায় কানায় পূর্ণ হয়েছে। পাশাপাশি এখনো বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যেভাবে আমরা 5 আগস্ট দেখেছিলাম যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসেছিল, আজকেও ঠিক তেমনটি ঘটেছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে দিনমজুর থেকে শুরু করে ছাত্র জনতা যারা ছিল তারা সবাই কিন্তু এসেছেন এই শুধুমাত্র 32-এর এই বাড়িটি যেন কোনো অস্তিত্ব না থাকে সেটা দেখার জন্য। কেউ সরাসরি সেখানে ভাঙচুর চালিয়েছে, কেউ উৎসাহ দিয়েছে, কেউ বলেছেন যে এইখানে ধানমন্ডি 32-এর আর কোনো বাড়ি থাকবে না। এর পাশাপাশি তারা যদি আরও দুঃসাহস দেখায় তাহলে গোপালগঞ্জের উদ্দেশ্যেও তারা যাবে এবং সেখানেও তারা এই ভাঙচুর চালাবেন। আমরা বারবার আপনারা দেখছেন যে কিছুক্ষণ আগে একটা বড় আগুন ছিল, সেটা আস্তে আস্তে নিভতে শুরু করেছে। যেই ক্ষোভটা ছিল একটু সেটা কমতে শুরু করেছে। এখন তারা একটু অনেকটাই এখন শান্ত। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরা ধানমন্ডি 32-এর কানায় কানায় কিন্তু মানুষ কিন্তু আসলে পূর্ণতা পেয়েছে এখানে। এবং এই একটা বিষয়, আরেকটা বিষয় জানিয়ে রাখি, ছাত্র জনতার যে ঢল ছিল সেটা কিন্তু একদম ঠিক 6টা 7:30টার পর থেকে কিন্তু আসলে এখানে এই ছাত্র জনতার যে জুলাই আগস্টের যে ছাত্র জনতা ছিল তারা আসতে শুরু করেছেন। আজকেও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষজন যারা এসেছেন, আমরা এখনো আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এসেছেন। বিভিন্ন বাংলাদেশের পতাকার পাশাপাশি বিভিন্ন পতাকা কিন্তু তারা উড়াচ্ছেন এবং এখানে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন মতের পাশাপাশি তারা এসেছেন এবং তারা ভিতর থেকে যেসব জিনিসপত্র ভাঙচুর করছেন সেগুলোও কিন্তু নিয়ে বেরোচ্ছেন, সেগুলো তারা দেখাচ্ছেন এবং তারা বলছেন যে একটা ইট তারা এখান থেকে খুলে আসলে এই 32-এর এগুলো নিশ্চিন্ন, কারণ তারা বারবার করে বলেছেন যে এখানে সেই প্রত্যেকবার হামলা চালিয়ে প্রত্যেকবার এই দেশের মানুষকে তারা ভোটের অধিকার কেড়ে নিয়েছে, তারা তাদের স্বাধীনতা কেড়ে নিয়েছিল, তারা তাদের যে নিরাপত্তায় যে চলা তাদের সেই জিনিসগুলো তারা কেড়ে নিয়েছিল। মানুষকে মানে নির্বিচারে হত্যা করেছে, গুম করেছে, পাশাপাশি তাদের উপর যে অমানবিক অত্যাচার চালিয়েছে, হামলা দিয়েছে, মামলা করেছে, সবকিছুর বিস্ফোরণ তারা আসলে বলছেন যে এই আজকের আবারও তাদের সেই অনুসারে আজকে এখানে আসলে উপস্থিত হয়েছে। আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এখানে কিন্তু ছাত্র জনতার পাশাপাশি বিভিন্ন কয়েকটি রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো যুক্ত হয়েছে, এর মধ্যে ছাত্র দলও এসেছেন এবং পাশাপাশি বিভিন্ন শ্রেণীর লোকজন এসেছেন, বিভিন্ন বয়সের মানুষজন এসেছেন। তারাও তাদের অভিব্যক্তি প্রকাশ করেছেন, তারা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। যারা জুলাই আগস্টে যারা আহত হয়েছিলেন, হাসপাতালে ভর্তি ছিলেন, তারাও কিন্তু এখানে এসেছেন। তারা
এক নাগারে আসলে আমরা মানে যেটা একবারে বলতে চাই যে মানে বিভিন্ন শ্রেণীর বিষয়ে মানুষ কিভাবে 5 আগস্ট রাস্তায় নেমে এসেছিলেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে গেটের ঠিক সামনে শিক্ষার্থীরা অবস্থান বিক্ষুব্ধ ছাত্র জনতা অবস্থান করছিলেন এবং এখন ভিতরে অবস্থান আপনাদের দেখা যাচ্ছে। ফরহাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা যেতে চাই পরবর্তী সংবাদে। ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট এবং মহানগর সরকার গঠনে সারা দেশকে 4টি প্রদেশে ভাগ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। প্রশাসনিক কাজের সুবিধার্থে এই সুপারিশ, বলছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিচার বিভাগ সংস্কার প্রতিবেদনে দেওয়া হয়েছে বিচার ব্যবস্থা পুরোপুরি স্বাধীন করা, স্থায়ী অ্যাটর্নি সার্ভিস সহ প্রতিটি বিভাগে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের মতো গুরুত্বপূর্ণ সব সুপারিশ। জনপ্রশাসন সংস্কার কমিশনের 2 শতাধিক প্রস্তাবনা ও বিচার বিভাগীয় সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংবাদ সম্মেলন। সাংবাদিকদের সামনে সুপারিশগুলো তুলে ধরে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ভারতের নয়াদিল্লির মতো টঙ্গী, আশুলিয়া, ঢাকা, নারায়ণগঞ্জ নিয়ে ফেডারেল সরকার নিয়ন্ত্রিত মহানগর সরকার গঠনের সুপারিশ দেয়া হয়। এছাড়াও আছে প্রদেশ ভিত্তিক 4টি বিভাগকে প্রদেশ করা, ঢাকা নারায়ণগঞ্জ নিয়ে ঢাকা সিটি এবং কুমিল্লা ও ফরিদপুরকে পৃথক বিভাগ করার সুপারিশ। মন্ত্রণালয় ও অধিদপ্তর কমানো এবং ঢাকা থেকে বিকেন্দ্রীকরণের জন্য বিভিন্ন সুপারিশও করে জনপ্রশাসন সংস্কার কমিশন। রাজধানী ঢাকা মহানগরীর জনসংখ্যা ও পরিষেবার ব্যক্তির কথা বিবেচনায় রেখে নয়াদিল্লির মতো ফেডারেল সরকার নিয়ন্ত্রিত ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট বা রাজধানী মহানগর সরকার গঠনের সুপারিশ করা হলো। অন্যান্য প্রদেশের মতোই এখানেও নির্বাচিত আইনসভা ও স্থানীয় সরকার থাকবে। ঢাকা মহানগরীর টঙ্গী, কেরানীগঞ্জ, সাভার ও নারায়ণগঞ্জ শহরকে নিয়ে ক্যাপিটাল সিটি গভর্নমেন্টের আয়তন নির্ধারণ করা যেতে পারে। এদিকে বিচার বিভাগ কোনো দিনও স্বাধীন ছিল না মন্তব্য করে একে পুরোপুরি স্বাধীন করার প্রস্তাব দিয়েছে কমিশন। অপরাধীদের ক্ষমা করার ক্ষমতা এককভাবে রাষ্ট্রপতিকে না দেয়া, স্থায়ী অ্যাটর্নি সার্ভিস, ম্যাজিস্ট্রেট কোর্ট উপজেলা পর্যন্ত নেয়া আর বিভাগীয় পর্যায়ে সুপ্রিম কোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয় বিচার বিভাগীয় সংস্কার কমিশনের পক্ষ থেকে। আসলে কার্যত বাংলাদেশের জুডিশিয়ারি কোনোদিনও ইন্ডিপেন্ডেন্ট ছিল না। তো সেই জন্য এই কমিশন বলেছে যে জুডিশিয়ারিকে পুরোপুরি স্বাধীন এবং কার্যকরভাবে স্বাধীন করার ওরা প্রস্তাব দিয়েছে। স্থায়ী অ্যাটর্নি সার্ভিস করার কথা বলেছেন, একটা স্বতন্ত্র তদন্ত সংস্থা করার কথা বলেছেন। সুপ্রিম কোর্টের স্থায়ী বেঞ্চ ওনারা বলেছেন যে এটা ডিভিশনে সেটআপ করার জন্য। পরে সংস্কার কমিশনের প্রস্তাবে রাজনৈতিক দলগুলো ঐক্যমত পোষণ করবেন এমন আশাবাদ রেখে সেটি স্বাক্ষরের পর জুলাই চার্টার করা হবে বলেও জানান প্রেস সচিব। এই জুলাই চার্টারটারই বাস্তবায়ন এই গভর্নমেন্ট কিছু করবেন, পরবর্তী গভর্নমেন্টগুলো এসে করবেন এবং এই বাস্তবায়নের আলোকে নির্ভর করবে এই ইলেকশনটা কি এই বছরের ডিসেম্বরের মধ্যে হবে নাকি আগামী বছর জুনের মধ্যে হবে। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে অধিকার ফিরে পাবে দেশের মানুষ, কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, এই 2 বিভাগের সাথে দেশের সব পর্যায়ের মানুষের সম্পৃক্ততা রয়েছে। দুপুরে জনপ্রশাসন সংস্কার কমিশন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধানরা প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করেন। বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে প্রতিবেদন তুলে দেন বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরী। প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু করার একটা প্রস্তাব করেছি সরকার, এটা বিবেচনা করে যদি 4টা প্রভিন্স করা যায় তাহলে আমাদের ধারণা যে একদিকে যেমন এই সমস্যাগুলো যাবে, আরেকটা হলো রাজনৈতিক দিক থেকেও এর একটা প্রভাব আসবে। আদালত বিকেন্দ্রীকরণ লাগবে। মানুষের দোরগোড়ায় যদি আদালত ব্যবস্থাকে আমরা না পৌঁছাতে পারি তাহলে বিচার বিভাগ কার্যকরভাবে তার সেবাটা দিতে পারবে না। ডিভিশনের স্থায়ী বেঞ্চ গঠন করতে হবে। এ সময় প্রধান উপদেষ্টা তাদের ধন্যবাদ জানিয়ে নিজের হেনস্থা হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন। আমাকে যে হেয় প্রতিপন্ন করে প্রতিদিন, এটার থেকে আমাকে মুক্তি দেবে, এটার আশার কথাটা আপনারা বলেছেন। সংস্কারের এসব সুপারিশ বাস্তবায়ন করা গেলে প্রতিটি নাগরিকের স্বার্থ ছুঁয়ে যাবে বলে মনে করেন ডক্টর ইউনূস। সত্যিকার ভাবে নাগরিক হিসেবে অধিকার ফিরে পাবো, এটাই আমাদের প্রত্যাশা এবং আপনাদের এই রিপোর্টের মাধ্যমে সে প্রত্যাশা পূরণ হোক। এই ফসল
এটা জাতির জন্য একটা স্মরণীয় বিষয়। এসব সুপারিশের বিষয়ে রাজনৈতিক দল, সিভিল সোসাইটি একমত হবে বলেও প্রত্যাশা প্রধান উপদেষ্টার। রাজনৈতিক দলের হাতে দিয়ে দেব, সিভিল সোসাইটি অর্গানাইজেশনের কাছে দিয়ে দেব, যাতে করে তারা একমত হতে পারে যে এগুলো করে ফেলা ভালো। সংস্কারের এসব সুপারিশমালা ইংরেজিতে অনুবাদ করার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এটার ইংরেজি অনুবাদ হয়ে যাওয়া, কারণ বিশ্বের দরবারে যেতে গেলে সেই বিশ্বের ভাষায় আমাদেরকে সেটা নিয়ে আসতে হবে। যেহেতু 8ই আগস্ট সরকার গঠনের পর রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের জন্য 6টি কমিশন গঠন করা হয়। এর মধ্যে 15ই জানুয়ারি নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশন প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। কিছু কিছু মানুষ সংস্কারের কথা বলে সকল প্রক্রিয়া দীর্ঘায়িত করছে। এটি ষড়যন্ত্র কিনা তা দেখতে হবে, নয়তো সমস্যা দীর্ঘায়িত হবে। কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেনীতে আয়োজিত আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। 2016 সালে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ফেনীর সোনাগাজীর সাবেক যুবদল নেতা মোহাম্মদ মাসুদের পরিবারকে নতুন বাড়ির চাবি হস্তান্তর এবং 24-এর গণঅভ্যুত্থানে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান। এতে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জুলাই আগস্টের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে স্বৈরাচার মুক্ত হয়েছে দেশ। পালিয়ে গেলেও স্বৈরাচারের বিচার নিশ্চিত করতে হবে। স্বৈরাচার বাংলাদেশের মাটি থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু এই যে পালিয়ে যাবার আগে যেই হত্যাগুলো সেই করেছে, শত শত হাজারো মানুষকে যে হত্যা করেছে, এই হত্যার জন্য যারা দায়ী তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। সংস্কার নিয়ে দীর্ঘসূত্রতার সমালোচনা করেন তারেক রহমান। আমরা খেয়াল করছি কিছু কিছু মানুষ সংস্কার 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 কথা বলে সব রকমের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। পরিষ্কারভাবে আজ আমি এই হাজারো মানুষের সামনে একটি কথা তুলে ধরতে চাই। আজ আমাদেরকে দেখতে হবে সংস্কার সংস্কার করে এটি কি কোনো ষড়যন্ত্র কিনা। যদি সংস্কার করে এই বিষয়টিকে যদি দীর্ঘায়িত করা হয় তাহলে দেশের সমস্যা বাড়বে। মত প্রকাশের অধিকার ও জননিরাপত্তা থাকবে এমন বাংলাদেশ গড়ে তোলার উপর জোর দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তবে অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক করেন দলের নেতাকর্মীদের। আমাদের ভিতরের কিছু কিছু মানুষ এবং নতুন করে কিছু কিছু মানুষ আমাদের ভেতরে ঢুকে বিভ্রান্তি তৈরি করছে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। এ মাসেই আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল। নতুন রাজনৈতিক দল গণমানুষের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে বলে জানিয়েছেন ছাত্র জনতার প্রতিনিধিরা। অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা দলে আসতে চাইলে করতে হবে পদত্যাগ। দল গঠনের লক্ষ্যে এরই মধ্যে শুরু হয়েছে অনলাইন অফলাইনে জনমত জরিপ। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে নতুন রাজনৈতিক দল গঠনে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় চলছে আলোচনা। ছাত্র তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় থেকে আসে নতুন রাজনৈতিক দল গঠনের আনুষ্ঠানিক ঘোষণা। বলা হয় নতুন এই রাজনৈতিক দল হবে জনগণের মতামতের ভিত্তিতে। সেই লক্ষ্যে এরই মধ্যে শুরু হয়েছে জনমত জরিপের কাজও। আমরা গণতান্ত্রিক যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণের জন্য আপনাদের সামনে এই মাসে একটি সুন্দর দল নিয়ে আসা আমরা প্রয়োজনীয়তা অনুভব করছি। উপদেষ্টা হোক বা অন্য কোনো সরকারি বড় কর্মচারী হোক অথবা অন্য কোনো ফরেন অ্যাম্বাসেডর যেই থাকুক না কেন, তারা সেই প্রক্রিয়াটা মেনেই তারপর দল অংশগ্রহণ করতে হবে। নতুন যে রাজনৈতিক দলে জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে সেই লক্ষ্যেই কাজ চলছে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক। ইতিহাসের প্রতিটি স্তরে স্তরে আমাদের বিদ্যমান রাজনৈতিক কাঠামো আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে। আমরা এই ভাবাদর্শিক যেই সংঘর্ষ রয়েছে সেটির ঊর্ধ্বে গিয়ে আমরা রাষ্ট্রের সমস্যাগুলোকে চিহ্নিত করে আমরা প্রবলেম সলভেজ একটি স্টেট ক্রিয়েট করতে চাই। কোনোভাবেই আর ফেসিবাদের পুনর্বাসনের সুযোগ দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ছাত্র জনতার প্রতিনিধিরা। ছাত্রলীগ এবং হাসিনা এটা ক্লোজ চ্যাপ্টার। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা।
পাবনায় শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 আসামি সহ 47 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমানের দ্বৈত বেঞ্চ এ রায় দেয়। রায়ের পর আইনজীবীদের ব্রিফিংয়ের জন্য অপেক্ষায় থাকা সাংবাদিকদের উপর হামলা চালায় ঈশ্বরদী থেকে আসা বিএনপির নেতাকর্মীরা। বিএনপি সরকারের সময় 1994 সালে 23 সেপ্টেম্বর পাবনার ঈশ্বরদী রেল স্টেশনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে বোমা হামলা ও গুলির ঘটনা ঘটে। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতা এলে পুনঃতদন্ত শেষে অভিযোগপত্র দেওয়া হয় ঈশ্বরদী বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী সহ 52 জনের বিরুদ্ধে। 2019 সালে 3রা জুলাই পাবনার অতিরিক্ত দায়রা জজ আদালতের রায়ে বিএনপির 9 নেতাকর্মীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া 25 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 13 জনকে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। সেই মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 আসামি সহ 47 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমানের দ্বৈত বেঞ্চ এই রায় ঘোষণা করে। রায় ঘোষণার পর দুপুর 12টার দিকে হাইকোর্টের অ্যানেক্স ভবনের সামনে আসামি পক্ষের আইনজীবীদের ব্রিফিংয়ের জন্য অপেক্ষা করছিলেন সাংবাদিকরা। এ সময় সাংবাদিকদের উপর হামলা চালায় ঈশ্বরদী থেকে আসা বিএনপির নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের উপস্থিতিতে হঠাৎ শতাধিক নেতাকর্মী হট্টগোল শুরু করে। প্রতিবাদ জানালে এক পর্যায়ে সাংবাদিকদের উপর হামলা চালায় তারা। এই ঘটনায় আহত হন এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার জাবেদ আক্তার। প্রচন্ড রকম মাথায় গলা শুকায় আসতেছে। তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বৈশাখী টেলিভিশনে মাইক্রোফোন ভাঙচুর সহ মারধরে আহত হন আরও কয়েকজন সাংবাদিক। ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক ব্রিফিং বর্জনের পাশাপাশি অ্যানেক্স চত্বরে বসে পড়েন সাংবাদিকরা। এই ঘটনার সুষ্ঠু বিচার এবং জড়িতদের চিহ্নিত করার দাবি জানান সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকরা। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। কাগজপত্রহীন শতাধিক ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার ভারতের অমৃতসর বিমানবন্দরে এসব অভিবাসীকে নিয়ে অবতরণ করে আমেরিকার সামরিক বিমান C-17 মডেলের এই বিমানটি মঙ্গলবার টেক্সাস থেকে রওনা দেয়। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত নথিপত্রহীন এই সকল অভিবাসীদের মধ্যে রয়েছে পাঞ্জাবের 30 জন, হরিয়ানা ও গুজরাটের 33 জন, আর মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং চণ্ডীগড়ের 5 জন। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে বর্তমানে 18,000-এর বেশি অবৈধ ভারতীয় রয়েছে। তারা অবৈধভাবে দেশটিতে প্রবেশ করেছিলেন। এরই মধ্যে অবৈধ অভিবাসীদের ফিরিয়ে নিতে দুই দেশের জন্য যা ভালো তাই করবেন বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আশ্বস্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, সব দেশ থেকে অবৈধ অভিবাসীদের বৈধ প্রক্রিয়ায় ফেরত আনার বিষয়টিকে সমর্থন করে ভারত। চীন ও হংকং থেকে আসা আন্তর্জাতিক পার্সেল গ্রহণ বন্ধ করল যুক্তরাষ্ট্র। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্তই বহাল থাকবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পোস্টাল সার্ভিস USPC। তবে কী কারণে এমন সিদ্ধান্ত, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। এক বিবৃতিতে USPC জানায়, পার্সেল বন্ধ রাখলেও চিঠি আসা বন্ধ রাখা হবে না। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলা বাণিজ্য যুদ্ধের মধ্যেই এমন তথ্য সামনে আসলো। এরই মধ্যে মার্কিন ডাক বিভাগের এমন সিদ্ধান্তকে অযৌক্তিক বলে আখ্যা দিয়েছে চীন। এই সিদ্ধান্তের ফলে চীনের ই-কমার্স খাতের কোম্পানিগুলোর ব্যবসা হুমকিতে পড়বে বলে শঙ্কা করা হচ্ছে। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।